আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.BD ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে বায়োকেমিস্ট্রি, মানে এই বায়োকেমিস্ট্রি প্রথম চ্যাপ্টার বায়োফিজিক্স। তো এটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের। তো আজকে এই বায়োফিজিক্সের আমরা কি আইটেমে কি কি আছে সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, পড়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখো বায়োফিজিক্স পড়ার আগে আমি আগে বিএমডিসি যে আইটেম কার্ডটা আছে তোমাদের, এই আইটেম কার্ডে বায়োফিজিক্সের আমি কার্ডে কি কি আইটেম এখানে ধরবে, কোন কোন টপিকগুলি পড়া হবে এটা আমি আগে দেখে নিচ্ছি। ফার্স্ট আইটেম, হ্যাঁ আমি অলরেডি ফিজিওলজির ফার্স্ট পেপার কিন্তু শেষ করে দিয়েছি, মানে ফার্স্ট ইয়ারটা অধ্যায়ের চ্যাপ্টারের আইটেমগুলি। তো বায়োফিজিক্সে এখানে বায়োফিজিক্স বায়োমলিকুল এই দুইটা চ্যাপ্টার মিলে তোমার ফার্স্ট কার্ড। হ্যাঁ, তাহলে তোমাদের আজকে আমরা বায়োফিজিক্সের প্রথম যে আইটেম আছে ইন্ট্রোডাকশন অফ বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে অ্যাসিড বেস, পিএইচ, পিকে, বাফার, হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। তো এই টপিকগুলো আজকে আমরা পড়বো। হ্যাঁ, তাহলে দেখা যাক এই টপিকে কি কি আমাদের পড়তে হবে, কি কি জানতে হবে, কি কি আমাদেরকে বাইবাতে ধরবে, বুঝতে পারছো? তাহলে আমি সরাসরি তোমাদেরকে ডেমোস্ট্রেটে শুরু করে দেই। হ্যাঁ, তো দেখো বায়োকেমিস্ট্রি মানে বায়োকেমিস্ট্রি আমার জানার আগে এট ফার্স্ট আমার ইন্ট্রোডাকশন জানতে হবে। ডিফাইন বায়োকেমিস্ট্রি, হোয়াট ইজ দ্য এইম অফ বায়োকেমিস্ট্রি, অথবা তোমার হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ বায়োকেমিস্ট্রি ইন মেডিসিন। তো এই জিনিসগুলো আমার জানা লাগবে, বাইবাতে ধরবে, যদি রিটেনের জন্য গুরুত্বপূর্ণ না। তো বায়োকেমিস্ট্রি ডিফিনেশনটা আমরা যদি পড়ি তাহলে পড়বো যে বায়োকেমিস্ট্রি ক্যান বি ডিফাইন্ড এজ দ্য সায়েন্স কনসার্নড উইথ দ্য কেমিক্যাল বেসিস অফ লাইফ। মানে এই ডিফিনেশনটা দিলেও তোমার মোটামুটি হয়ে যাবে। অথবা আরেকটা ডিফিনেশন আছে, এটা হচ্ছে যে তোমার বায়োকেমিস্ট্রি ক্যান বি ডিফাইন্ড এজ এ সায়েন্স কনসার্নড উইথ দি স্টাডি অফ দি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ লিভিং সেল অ্যান্ড অফ দি রিয়াকশন অ্যান্ড প্রসেস দি আন্ডারগো। তো এটা দিলেও তোমার হয়ে যাবে ডিফিনেশনটা। বায়োকেমিস্ট্রি আসলে সম্পূর্ণ মুখস্থর বিষয়, বুঝতে পারছো? এখানে বোঝার টোজার কিছু নাই, প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারটা বোঝার কোনো কিছু নাই, তারপরে চ্যাপ্টারগুলো একটু বোঝার ইয়ে আছে। তো এগুলি বেশিরভাগই মুখস্থ করা লাগে, বুঝতে পারছো? তারপরে আমরা যদি আসি যে বায়োকেমিস্ট্রির মেডিকেল সায়েন্সের এটা কী কী ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্টগুলি তুমি পরে নিবা। নর্মাল বায়োকেমিক্যাল প্রসেস ইজ দি বেসিস অফ হেলথ সম্পর্কে ভালো জানা যায়। মোস্ট হচ্ছে এটা হচ্ছে ডিজিজ সম্পর্কে তোমার জানা যায়, মানে বায়োকেমিস্ট্রি ডিজিজ ক্ষেত্রে তোমার মেডিসিন ড্রাগ তৈরি করার ক্ষেত্রে তোমার বায়োকেমিস্ট্রি তোমার প্রয়োজন পড়ে। তারপরে তোমার আমাদের বডিতে যে তোমার এই ডিজিজের মেকানিজমগুলি জানার ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে তোমার ফেগোসাইড প্রোগনোসিস ডায়াগনোসিস পড়েছে, প্রোগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে বায়োকেমিস্ট্রির প্রয়োজন পড়ে। তাছাড়া হচ্ছে তোমার আরও তোমার গ্রোথ হরমোনের ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি, ইনসুলিন, ইন্টারফেরন, ইঞ্জিনিয়ারিং ইউজড লার্জ ইন দি তোমার ট্রিটমেন্টের ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি তোমার মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্যাথোলজির ক্ষেত্রে, ইমিউনোলজির ক্ষেত্রে, ফার্মাকোলজির ক্ষেত্রে, ফার্মেসির ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমার ইম্পর্টেন্টগুলি পড়ে নিলে আমার হয়ে যাবে, বুঝতে পারছো? তারপর আমার আর কি কি পড়তে হবে এখান থেকে বাইবার মতো ধরার কিছু না। এখন মেন টপিকে এসে পড়ে, এখানে তোমার ধরবে পিএইচ অ্যান্ড পিএইচ স্কেল। এটা কিন্তু রিটেনে আসবে ওয়াট ডিফাইন পিএইচ। তারপর হচ্ছে তোমার ক্লিনিক্যাল তোমার ডিসকাস বায়োমলিকুল অ্যান্ড ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট অফ পিএইচ, মানে ডেফিনেশনটা পিএইচ এর আসবে এই ডেফিনেশন সরাসরি মুখস্থ করে ফেলবে। এগুলো ইন্টার পরে আসছে। পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ এ সলিউশন অফ দি বেস কি 10 where hydrogen concentration is expressed as molecule per liter. pH সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এটা পিএইচ এর ডেফিনেশনটা তোমার টুরাস্ত করতে হবে। তারপর হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কি পিএইচ এর ইম্পর্টেন্টটা আমার জানতে হবে। মেইনটেনেন্স অফ দি অ্যাপ্রোপ্রিয়েট পিএইচ ইজ নেসেসারি ফর হোমোস্টেসিসের ক্ষেত্রে পিএইচ প্রয়োজন পড়ে। পিএইচ কন্ট্রোল অফ দি বায়োমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে ইট কন্ট্রোল দি এনজাইমেটিক অ্যাক্টিভিটি, ইট কন্ট্রোল অফ দি সেলুলার ভাইবিলিটি। মেইনটেনেন্স অফ দি ইসিএফ পিএইচ বিটুইন যে ইসিএফ এর ক্ষেত্রে আমার পিএইচ প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে ব্লাড পিএইচ এর ক্ষেত্রে হচ্ছে আমরা এই তোমার পিএইচটা প্রয়োজন পড়ে আমাদের ব্লাড যদি 7.35 এর কম হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কিটোএসিস অথবা অ্যাসিডোসিস, কারেন্ট চলে গেছে, দুঃখিত। ব্লাড হচ্ছে তোমার পিএইচ যদি তোমার 7.45 এর বেশি হয় তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে তোমার অ্যাসিডিক, মানে 7 এর কম হলে বুঝবে অ্যাসিডিক, আর 7.35 এর বেশি হলে বুঝবো আমরা
আচ্ছা বেশি হলে বুঝবে অ্যাসিডিস ইয়া 7 পয়েন্টের কম হলে আমরা বুঝবো তোমার এসো ইয়ার ইয়ার অ্যাসিডিক, আর হচ্ছে তোমার বেশি হলে বুঝবো আমরা কি এটা হচ্ছে তোমার অ্যালকালি অথবা কিটোঅ্যাসিডোসিস কি কিটোঅ্যাসিডোসিস। তো যাও, তো এই ইম্পর্টেন্ট গুলি পড়ে ফেলবা। তারপরে হচ্ছে ডিফেন পিওএস, এটা এত মোস্ট ইম্পর্টেন্ট না, এত বেশি একটা গুরুত্বপূর্ণ না। তারপরে আমার এখানে যেটা মেন ইম্পর্টেন্ট, এটা লাগবে বাইবা তো ধরবে, রিটার্ন অনেক সময় আসে, হোয়াট ইজ দ্য পিএইচ অফ দ্য ব্লাড, ইউরিন, সেলাইভা, মিল্ক, হচ্ছে টিয়ার, তারপরে হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক জুস, এমনকি এই তোমার বাইল, এই পিএইচ এর রেঞ্জগুলি মুখস্থ করে ফেলবা। হ্যাঁ কেমন, এভারেজ যে পয়েন্ট আছে এটা ব্লাডের হচ্ছে 7.45, তারপরে যে তোমার ইউরিন আছে 6, তারপরে স্যালাইভা আছে তোমার 6 থেকে 7, মিল্ক আছে তোমার 6.8, তারপরে যে তোমার বাইলের মধ্যে আছে 7.8, আইসিএফ আছে 7.2, এটা মোটামুটি অনেক সময় আসে। তারপরে যে পিএস এর বিভিন্ন ইয়া আছে, সূত্র আছে, এগুলি দেখে নেবে, ইম্পর্টেন্ট না ততটা, এগুলি আমাদের পড়ার দরকার নাই। এখন আমাদের আরেকটা পিএস স্কেল, এটা শর্ট নোট অনেক সময় আসে, এটা একটু দেখে নিবা পিএস এর স্কেলটা যেটা। তারপরে হচ্ছে তোমার স্কেলের প্রপার্টিস গুলি, তারপরে হচ্ছে তোমার জানো এগুলো ইন্টার পরে আসছে, পিএইচ 7 থাকলে ইয়ার নিউট্রাল, 7 থেকে বেশি থাকলে অ্যাসিডিক, 7 এর কম থাকলে অ্যাসিডিক, বেশি থাকলে হচ্ছে তোমার অ্যালকালিন। তো এগুলি দেখে নিবা, সমস্যা নাই। ইনক্রিজ ডিক্রিজ এগুলি বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপরে এগুলি আমার কোনো কিছু আসবে না, বাইবা তো ধরবে না, পড়বে না এগুলি। বাফার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, বাফার। হ্যাঁ, তারপরে বাফারের তোমার কি কি জানতে হবে, দেখো যে বাফার থেকে ডিফাইন বাফারের ডেফিনেশন আসবে এবং কি বাফারের ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল, বাইবাতে রিটেনে ধরবে, এটা না পারলে তোমার কোনো উপায় নাই, এটা পারতে হবে। এবং কি বাফারে ইম্পর্টেন্ট, এই অনেকগুলি প্রশ্ন মিলে একটি প্রশ্ন ডেফিনেশন ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট। তো আমরা দেখি যে বাফারের ডেফিনেশনটা মুখস্থ করে ফেলো, বাফার ইজ দ্য mature অথবা solution of weak acid and their conjugated base or of weak base and their conjugate acid with have the capacity to prevent the change in pH when a moderate amount of strong acid or base is added to it। একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা, প্রথমটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এই বাফারের ডেফিনেশনটা, বাফারে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করতে পারি, যেমন বাফারকে আমরা 3টা ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। একটা হচ্ছে বডি ফ্লুইড বাফার সিস্টেম, এই বডি ফ্লুইড বাফার সিস্টেমটা আবার 4 ভাগে ভাগ করা যায়, প্লাজমা বাফার, তারপর হচ্ছে আরবিসি বাফার, তারপর হচ্ছে ইন্টেস্টিনাল ফ্লুইড বাফার, তারপর হচ্ছে ইন্টারসেলুলার বাফার। প্রফে এই প্রশ্ন আমাকে ধরছিল, আমাদের রিটার্ন ছিল ব্লাড ফ্লুইড বাফারে। পরে এক্সাম্পল করে তোমার জানতে হবে প্লাজমা বাফার কি কি আছে, বাইকার্বনেট বাফার, প্লাজমা প্রোটিন বাফার, তারপর হচ্ছে ফসফেট বাফার, তারপর হচ্ছে আরবিসির বাফারগুলি কি কি আছে, এক্সাম্পল করে জানতে হবে বাইকার্বনেট বাফার সিস্টেম, হিমোগ্লোবিন বাফার সিস্টেম, অক্সি হিমোগ্লোবিন বাফার সিস্টেম, তারপরে ফসফেট বাফার সিস্টেম। ইন্টেস্টিনাল বাফার ফ্লুইড আছে বাইকার্বনেট বাফার সিস্টেম, প্রোটিন বাফার সিস্টেম, ফসফেট বাফার সিস্টেম। তারপর হচ্ছে ইন্ট্রাসেলুলার বাফার সিস্টেম আছে, প্রোটিন বাফার সিস্টেম, তারপর হচ্ছে ফসফেট বাফার সিস্টেম, বাইকার্বনেট বাফার সিস্টেম, সবগুলির একটা মিল আছে যে বাইকার্বনেট বাফার সিস্টেম। হ্যাঁ, এটা ধরবে আসবে রিটেন এটা বাফার। তারপর 2 নম্বরের ক্লাসিফিকেশন আছে বাফার অ্যাক্টিং থ্রু রেসপিরেটরি সিস্টেমে কি কি বাফার আছে। রেসপিরেটরি সিস্টেমে আছে তোমার আমরা আছে হিমোগ্লোবিন বাফার সিস্টেম, আর হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেম, বুঝতে পারছো। আর হচ্ছে বাফার অ্যাক্টিং থ্রু কিডনি সিস্টেমে কি কি আছে, ফসফেট বাফার সিস্টেম, অ্যামোনিয়া বাফার সিস্টেম, তারপরে বাইকার্বনেট বাফার সিস্টেম। এই ক্লাসিফিকেশনটা বাইবাতে ধরবে, এমনকি প্রফে তোমার আসবে। দুঃখিত, আমার কারেন্ট চলে গেছে, লাইটটা করতে। তো তোমার এই বাফার সিস্টেমটা তোমার ধরবে, এই বাফারটা তুমি একটু পরে নিবা, তার ক্লাসিফিকেশন আমি মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, তারপরে ইম্পর্টেন্ট কি বাফার, ইম্পর্টেন্ট গুলি বাফার রেগুলেট দি ন্যাচারালিটি অফ দি বডি উইথিন এ রিলেটিভলি ন্যারো লিমিট অফ দি পিএস কম্প্যাটাবিলিটি ফর দি লাইফ অফ মোস্ট সেল। মানে বাফারটা হচ্ছে আমার সেলের ক্ষেত্রে কাজ করে, আমাদের পিএইচ নিয়ন্ত্রণ করে, তারপরে হচ্ছে তোমার আমাদের বডিতে কাজ করে। এটা কনস্ট্যান্ট পিএইচ মেইনটেনেন্স বাই দি বাফার ইজ এসেনশিয়াল ফর অপটিমাল অ্যাক্টিভিটি অফ এনজাইমের ক্ষেত্রে বাফার কাজ করে, গেলে পরে আমরা জানবো দে ইউজ টু দি ডিটারমাইন্ট অফ দি পিএইচ অফ দি সলিউশন উইথ ইন্ডিকেটর। সলিউশন ক্ষেত্রে আমার বাফারটা কাজ করে। কন্ট্রোল দি পিএইচ অফ দি কেমিক্যাল রিঅ্যাকশন ক্যাটালাইজড এনজাইমের ক্ষেত্রে কাজ করে।
করে, দে আর ইউজড ফর দি মেকিং স্ট্যান্ডার্ড সলিউশন অফ কনস্ট্যান্ট পিএইচ তৈরি করতে কাজ করে। বাফার আর ইউজড ল্যাব মেনটেন অফ দি পিএইচ কালচারাল মিডিয়াম ফর দি গ্রোথ মাইক্রো অর্গানিজম টিস্যুর ক্ষেত্রে আমার বাফারটা মেনটেন করা লাগে। বাফারের ইম্পর্টেন্ট বুঝতে পারছো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা রিটার্ন আসবে। তারপর আমরা এখন জানবো নেম দি ব্লাড বাফার উইথ কেমিক্যাল স্ট্রাকচার। তারপর হচ্ছে তোমার এই প্রশ্নটা ক্লাসিফাই ব্লাড বাফার সিস্টেম উইথ দেয়ার কম্পোজিশন। এই যে আমরা এই প্রশ্নটা পড়লাম, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই যে ব্লাড ফ্লুইড বাফার সিস্টেম যেটা, এটাই ব্লাড বাফারের ক্লাসিফিকেশনটা। আর হচ্ছে তোমার কি এই তোমার এই ক্লাসিফিকেশনটা, আর হচ্ছে তোমার কিছু এই এটা জানতে হবে। এই যে ক্লাসিফিকেশনটা বাইকার্বনেট বাফার সিস্টেম, ফসফেট বাফার সিস্টেম, প্রোটিন বাফার সিস্টেম, হিমোগ্লোবিন বাফার সিস্টেম, তারপরে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন বাফার সিস্টেম, এইগুলি নামগুলি লিখে দিলে হবে। আর সাথে এগুলি তোমার কি এই ফর্মুলাটা লিখে দিলে তোমার প্রশ্ন উত্তরটা হয়ে গেল, 2 মার্ক পেয়ে যাবা। ডিসকাস দি রুল অফ ব্লাড বাফার ইন নর্মাল অ্যাসিড বেস ব্যালেন্স, মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রফে মোটামুটি আসবে, এই প্রশ্নটা অনেক সময় আসে। তো এই প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, স্টেট দি বেসিক মেকানিজম অফ দি বাফার অ্যাকশন। এইটা আসবে একদম 100% আমি দিয়ে দিলাম, এটা কার টার্ম প্রফেশনাল, এই প্রশ্নটা আসবে। বাফার মেকানিজমের তোমার বাফার অ্যাকশনের মেকানিজমটা কিভাবে কাজ করে এটা তোমার লিখতে হবে, বুঝতে পারছো? এখানে যেভাবে আছে এইভাবে লিখবা। তারপরে মেকানিজম অফ দি বাফার অ্যাকশনটা দুইটা ভাবে আমি কাজ করে। এটা প্রথমটা যদি আমি ডিসকাশন করি, এটা হচ্ছে তোমার বাফার অ্যাক্ট বাই দি কনভার্টিং স্ট্রং অ্যাসিড ইনটু ওয়েক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস ইনটু দি ওয়েক বেস, thereby the minimize of the effect of the strong acid or strong base of pH of a solution. বাফারটা আমার স্ট্রং অ্যাসিডকে ওয়েক অ্যাসিডে রূপান্তর করে, স্ট্রং মানে বেসকে হচ্ছে তোমার ওয়েক বেসে রূপান্তর করে। এই এক হিসাবে কাজ করে। এই বিভিন্ন এক্সাম্পলগুলি এখানে দেখে দেও। সোডিয়াম ক্লোরাইড কীভাবে, সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট এটা অ্যাকশন হওয়ার পরে সোডিয়াম ক্লোরাইড এমনকি বাইকার্বনেট কীভাবে ওয়েক অ্যাসিড রূপান্তর হচ্ছে, এই এক্সামটা এই লেখাটা এই 2টা লাইন লিখবা আর এই লেখাটা লিখবা। তারপর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে তোমার আরেকভাবে কাজ করে, বাফার বাই দি ডোনেটিং প্রোটন ইনটু দি প্রোটনের ক্ষেত্রে ডোনেট প্রোটনের মাধ্যমে এটা সলিউশন বাই দি বাফার অ্যাসিড হোয়েন দেয়ার দি প্রোটন ডিফেল অ্যান্ড বাই দি, আচ্ছা আমি অনেক দূরে থাকি তো লেখাগুলো বুঝতে জানি, রিমুভিং প্রোটন মানে প্রোটন এক্সচেঞ্জের মাধ্যমে কাজ করে, বুঝতে পারছো? অ্যাসিড পার্টের মধ্যে এটা হচ্ছে তোমার, এটা দেওয়ার পরে এই এক্সাম্পলটা আছে, এক্সাম্পলটা দিয়ে দিবা। এখানে এই যে এক্সাম্পলটা দেখতেছো তোমার বাইকার্বনেট কীভাবে সল্ট এমনকি অ্যাসিড। আচ্ছা আমার মোবাইলটা আমার কাছ থেকে দূরে বিদায় অনেক সময় লেখাগুলি ছোটো ছোটো দেখা যায়, বুঝতে সমস্যা হয়। তাই এভাবে এই প্রশ্নটা মেকানিজমটা পড়ে ফেলবা। তারপরে হচ্ছে তোমার আরেকটা যে প্রশ্ন তোমার মোটামুটি একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হাউ নর্মাল ব্লাড পিএইচ ইজ মেনটেন্ড এট এ কনস্ট্যান্ট লেভেল। এটা তোমার এইভাবে এটা লেখবা। বাফার সিস্টেমে আর হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে, রেনাল সিস্টেমে আমাদের এই পিএইচটা নিয়ন্ত্রণ কীভাবে হয় বডিতে, এটা মোটামুটি একটু পড়লেই পারবা, সমস্যা নাই। তো এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি বলছে রিটেনে আসবে। ওকে, আমাদের বাফার শেষ। এখন হচ্ছে ডিফাইন পিএইচ, পিকে, হ্যাঁ ডিফাইন পিকে, গিভ দি পিকে বডি বাফার। তো আমার ডিফিনেশনটা দরকার পড়ে, হোয়াট ইজ ডিফাইন পিকে? পিকে ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে। তো এটা হচ্ছে আমার এই ডিফিনেশনটা তোমার ধরতে পারবে। এখানে কিছু ভ্যালু আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলবে এমসিকিউর জন্য। আর এদিক দেওয়ার গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নয়। বাইকার্বনেট মেনটেন্স অফ দি নর্মাল ব্লাড পিএইচ কীভাবে মেনটেন করে, এটা একবার পড়লে বুঝতে পারবা। তো এখন আরেকটা যে প্রশ্ন, এটা আসবে হোয়াই বাইকার্বনেট বাফার ইজ কল্ড মোস্ট ইম্পর্টেন্ট। বাইকার্বনেট বাফারটা আমি দেখলাম যে সবগুলো এক্সাম্পলে ক্লাসিফিকেশনে আছে, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ কিছুর জন্য এই প্রশ্নটা এখন আমরা পড়বো। প্রথম নম্বর হচ্ছে হাই বাফারিং ক্যাপাসিটি। এই বাইকার্বনেটের হাই বাফারিং ক্যাপাসিটি আছে। ইটস সল্ট পার্ট অফ মেনটেন বাই দ্য কিডনি অ্যান্ড অ্যাসিড পার্ট মেনটেন বাই দ্য লাং। সল্ট পার্টটা বাফারের কিডনিকে মেনটেন করে, আর হচ্ছে অ্যাসিড পার্ট হচ্ছে লাংসে মেনটেন করে। তারপর হচ্ছে রেশিও অফ সল্ট অ্যান্ড অ্যাসিড পার্ট হচ্ছে 20:1 থাকে। তারপর হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইট অ্যাক্ট উইথিন দি হিমোগ্লোবিন বাফার সিস্টেমের ক্ষেত্রে কাজ করে। ইট ওয়াইড ফিল্ড অফ অ্যাকশন, এটা প্রশস্ত থাকে, প্রশস্ত ক্ষেত্রে কাজ করতে সুবিধা হয়। ইট ইজ দ্য ওপেন এন্ড সিস্টেম অ্যান্ড দি প্রেজেন্ট প্লাজমা হায়ার কনসেন্ট্রেশন অ্যান্ড আদার বাফার সিস্টেম। এগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসবে এমনকি ধরো মোটামুটি। তার মেনশন দি ইম্পর্টেন্ট অফ বাইকার্বনেট বাফার সিস্টেম। এই যে ইম্পর্টেন্টটা এটা এইগুলি এই প্রশ্নটার উত্তর, এই প্রশ্নটাই, সমস্যা নাই। তারপর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমার স্পেশালিস্ট অফ দি বাইকার্বনেট বাফার কী কী আছে? হাই কনসেন্ট্রেশন ECF, সো ইট ইজ মোস্ট প্রোটিন ইন প্লাজমা। তারপর হচ্ছে ডিরেক্টলি লিঙ্কড আপ উইথ দি রেসপিরেশনের সাথে যুক্ত আছে, কিন্তু বাইবাতে একটু মাঝে মাঝে জিজ্ঞাসা করে।
এদিক দিয়ে আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার বাইকার্বনেট বাফার আর ফসফেট বাফারের ডিফারেন্সটা একটু দেখে নিবা, অনেক সময় দিয়া দেয়। এদিকে ফসফেট বাফার মোর অ্যাক্টিভ দি বাইকার্বনেট বাফার। ফসফেট বাফার কেন বাইকার্বনেট বাফার থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মানে মোর অ্যাক্টিভ। তো এটা হচ্ছে দুইটা কারণে, একটা হচ্ছে ইসিএফ আর একটা হচ্ছে তোমার রেনাল টিউবাল ফ্লুইডের ক্ষেত্রে। এদিক দিয়ে আর আমার গুরুত্বপূর্ণ কিছু পড়তে হবে না। এদিক দিয়ে একটা প্রশ্ন আছে, কম্পেয়ার এন্ড কনস্ট্রেট বিটুইন কি অ্যামোনিয়া এন্ড দি ফসফেট বাফার, ডিফারেন্স একটু পড়ে নেবে, এত বেশি একটা ইম্পর্টেন্ট না। লো মাস অফ অ্যাকশন, এই যে ইকুয়ালটা আমরা যেটা টপিকে দেখেছিলাম, এটা তোমার অনেক সময় এটা কাটের সময় টার্মের সময় অনেক সময় দিয়ে দেয়, এটা একটু দেখে নিবা, কি ইকুয়েশনটা একটু দেখে নিবা কিভাবে ডেফিনেশনটা পড়বা, তারপরে সে একদম এক্সপ্লেনেশনটা একটু করতে পারবে। এটা বেশি একটা আসবে না, মাঝে মধ্যে যদি আসে দিয়ে দিবা। এটা বেশি ইম্পর্টেন্ট না। মোস্ট ইম্পর্টেন্ট হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে, এটা মোটামুটি দিয়া দিবে, ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়া দেয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হেন্ডারসন হ্যাসেলবার্গ ডেফিনেশনটা তোমার পড়তে হবে। দি হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন ডিসক্রাইব দি বিহেভিয়ার অফ ওয়েক অ্যাসিড অ্যান্ড বাফার, দি relationship between pH of solution containing weak acid and dissociation constant can be stated by a convention equation called Henderson-Hasselbalch equation. এই ডেফিনেশনটা মুখস্থ করে ফেলবা, তারপরে এই হেন্ডারসন-হ্যাসেলবার্গ ডেফিনেশনটা হচ্ছে কিভাবে এখানে মেনটেন করে, এটা তোমরা ইন্টারও পরে আসছো, ওই বায়োকেমিস্ট্রিতে তোমরা কেমিস্ট্রিতে তোমরা পরে আসছো, যে কে যে H+ আয়ন এটা ইকুয়েশন কইরা তারপরে হচ্ছে তোমার কিভাবে পিএইচ মাইনাস লগারিদম মানে প্লাস এমনকি পিকে এই ডিফিনেশন, এটা সরাসরি মুখস্থ করে ফেলবে, এটা তোমরা পরে আসছো। তারপরে তোমার বাইকার্বনেট পিএইচ সমান পিকে প্লাস লগ, এই ইকুয়েশনটা এটা সরাসরি এটা আসবে, বুঝছো, এটা শর্ট নোটও আসে, অনেক সময় রিটার্ন আসবে, সরাসরি এটা মুখস্থ করে ফেলবা, অথবা বুঝার সিস্টেম আছে এখানে, বুঝা এটা ইকুয়েশন করে ফেলবা। এটার হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনের ইম্পর্টেন্ট কি, determination of pH of weak acid, weak acid এর pH টা নিয়ন্ত্রণ করে, determination of pH of the buffer solution এর pH determination করে, তারপরে preparation of the buffer solution of a defined pH, তারপরে determination of the blood pH and equation of acid base state of patient, তারপরে internal consistency of the acid base parameter এর ক্ষেত্রে কাজ করে। ইকুয়েশনটা আর ইম্পর্টেন্ট একটু পরে ফেলবা, এটা মোটামুটি আসে রিটেনে। এদিক দেওয়া গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন দেখতেছি না, এগুলি আর পড়া লাগবে না। আর এদিক দেওয়া এগুলি কোনো গুরুত্বপূর্ণ পড়া লাগবে না। গিবস ডুনেন ইকুইলিয়াম, তো এটা একটু মাঝে মধ্যে দিয়া দেখি, টার্মের সময় প্রশ্ন কঠিন করলে এটা দিতে ইম্পর্টেন্ট না, একটু দেখে নিবা। হ্যাঁ, এটা বেশি একটা মোস্ট ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো এখানেই সলিউশন আমাদের পরে টপিক শুরু হয়ে যাবে, সলিউশন থেকে। সলিউশন আমরা পরে নিব, দ্বিতীয় আইটেমটা শুরু হয়ে যাবে সলিউশন দিয়ে। তো মোটামুটি তোমার ইন্ট্রোডাকশন থেকে এগুলি পড়লেই মোটামুটি তোমার এনাফ হয়ে যাবে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দ্বিতীয় আইটেমটা পরবর্তীতে আমরা আলোচনা করব। দ্বিতীয় আইটেমের সলিউশন আছে, ক্রিস্টালয়েড আছে, কলয়েড আছে, ডায়ালাইসিস আছে, আইসোটোপ আছে, এগুলো আমরা পরবর্তীতে ইম্পর্টেন্ট। দ্বিতীয় আইটেমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক রিটেন প্রশ্ন আসে। আমি যেগুলি বললাম এগুলিতে বাইবাতে ধরবে, এগুলি প্রফে কার্ডে টার্মে এমনকি আইটেমে এগুলি ধরবে, এগুলি পড়লে তোমার মোটামুটি প্রথম আইটেমটা হয়ে যাবে ইনশাল্লাহ, রিটেন বাইবা সব কভার হয়ে যাবে এক ডেমোস্ট্রেটে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।